এবার আমরা পড়বো দেখো কোলভেট দ্রবণের তারপরের যে অংশ। তা আগের দিনে আমি অনেকটা কোলভেট এবং বিভিন্ন দ্রবণ সম্পর্কে বলেছিলাম। এবার বলছি দেখো যে কোলভেট দ্রবণের আরো অনেকগুলো বিভাগ বা ভাগ আছে সেগুলো সম্পর্কে। তো যারা আগের ভিডিও দেখোনি ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে প্লেলিস্ট দেখে নিতে পারো। এবার বলছি দেখো কোলভেট দ্রবণের যে ভাগগুলো কিভাবে হয়। মানে এখানে আমরা দেখো একটা নতুন কোনো জিনিস, যেমন একটা কঠিনের সঙ্গে একটা কোনো তরলকে মিক্স করব, বা একটা তরলের মধ্যে একটা গ্যাসকে মিক্স করব, দিয়ে একটা নতুন একটা কোলভেট দ্রবণ গঠন করব, সেটাকে বলা হবে তার দেখো কোলভেট দ্রবণের যে শ্রেণী বিভাগ সেটা। এবার যেমন আমি একটা বলছি দেখো, যেটা আছে ইমালসন। হ্যাঁ, তাহলে এটার মধ্যে দুটো তরলকে মিক্স করা হয়। এবার এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন আছে জেল, তারপরে আছে আরো অনেক, যেমন কঠিন সল, কঠিন এরোসল, এগুলো। এবার এগুলোর মধ্যে আমরা জানতে পারবো যে একটা তরল বা একটা গ্যাসের সঙ্গে যখন একটা নতুন কিছু মিক্স করা হবে তাহলে সেখানে কি গঠন হবে সেগুলো। তো সেগুলো আমি ধীরে ধীরে বলছি, সবাই দেখো। তার আগে আমাদের একটা জিনিস, দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে দেখো বিস্তার মাধ্যম, এটা সম্পর্কে জানতে হবে। বিস্তার মাধ্যম কাকে বলে বা কি হয়। ঠিক আছে, তাহলে বিস্তার মাধ্যম মানে দেখো আমরা একটা জিনিসের মধ্যে ধরো জল আছে, জলের মধ্যে চিনি দিয়ে দিলাম। তাহলে যেটা আমরা দিলাম, তাহলে যেটার উপরে আমরা কোনো একটা জিনিস দিলাম, যেমন জলের উপরে আমরা চিনি মিক্স করলাম, তাহলে সেই যে জলের পরিমাণ সেটাকে বলা হবে বিস্তার মাধ্যম। যেমন আমরা দ্রবণের ক্ষেত্রে বলছিলাম যে দ্রবণে দুটি অংশ থাকে, একটা দ্রাবক এবং একটা দ্রাবক। তেমনি এখানে যে দ্রবণের মধ্যে একটা অংশ আছে সেটাকে বলবো আমরা বিস্তার মাধ্যম। এবার বিস্তার মাধ্যম কাকে বলা হবে তাহলে? বিস্তার মাধ্যম মানে কোনো দ্রবণের মধ্যে যেটার ওপর কোনো একটা জিনিস, মানে দেখো যে জিনিসটা ছড়িয়ে থাকে, যেটার ওপর জিনিসগুলো ছড়িয়ে থাকে, দ্রাবের পরিমাণগুলো যেটার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটাকে বলা হবে তার বিস্তার মাধ্যম। যেমন জলের মধ্যে চিনি ধরো আমরা দিয়ে দিলাম, তাহলে যে জলের পরিমাণ, জলটা, সেটা হবে বিস্তার মাধ্যম। ঠিক আছে, তাহলে এটা একটা প্রথম কথা যেটা মনে রাখতে হতো। আর একটা আছে দেখো যে বিস্তৃত বিস্তৃত দশা। হ্যাঁ, তাহলে বিস্তৃত দশা এটা এবার আমাদের জানতে হবে। দেখো বিস্তৃত দশা মানে কি হয়। দেখো বিস্তৃত দশা মানে হলো একটা দ্রবণের মধ্যে যখন আমি বিস্তার মাধ্যমের মধ্যে একটা কিছু মিক্স করলাম, তাহলে সেটা যেটার উপরে আমরা দিব, মানে যে জিনিসটা আমরা মিক্স করব। যেমন আমরা লবণটা ধরো মিক্স করলাম একটা জলের মধ্যে, তাহলে যে লবণ আছে সেই লবণটা হবে এখানে বিস্তৃত দশা। তাহলে বিস্তৃত দশা মানে আমরা যেটা মিক্স করব, এবং বিস্তার মাধ্যম মানে যেটার উপরে আমরা মিক্স করব সেটা। তাহলে এই দুটো জিনিস তোমাদের ভালোভাবে জানতে হবে, তবে এবার তোমরা কোলভেট দ্রবণের বিভিন্ন ভাগ সম্পর্কে জানতে পারবা। ঠিক আছে, এবার কোলভেট দ্রবণের অনেকগুলো ভাগ তোমাদের বইয়ে একটা ছকের মাধ্যমে দেওয়া আছে, সেটা আমি বলছি। দেখো তাহলে প্রথম দিকে যেমন লেখা আছে দেখবা কঠিন সল, মানে একটা ছকের মাধ্যমে এটা লেখা আছে। তাহলে দেখো এভাবে ছক থাকবে, যেখানে লেখা থাকবে বিস্তার মাধ্যম। বিস্তার মাধ্যম, বিস্তার মাধ্যম মানে যেটা হয় বললাম, যেটার মধ্যে মিশে থাকে। তারপরে থাকবে বিস্তৃত দশা, বিস্তৃত দশা। তারপরে এখানে লেখা থাকবে কোলভেটের নাম। হ্যাঁ, এখানে লেখা থাকবে নাম, আর এখানে উদাহরণ, এভাবে থাকবে। তাহলে যেমন ধরো একটা বিস্তার মাধ্যম কঠিন আছে, তাহলে কঠিনের ওপরে যখন একটা কঠিনকে মেশানো হয়, হ্যাঁ দুটো কঠিনকে, তখন সেটাকে কঠিন সল বলা হয়, সেটাকে কঠিন সল বলা হয়। তারপরে উদাহরণ এগুলো থাকতে পারে। এবার দেখো তাহলে যখন আমরা কঠিন সল কাকে বলে, এগুলো সব তোমাদের দরকার। তাহলে কঠিন সল কাকে বলে? যে কলোয়েডীয় দ্রবণের, দেখো যে কলোয়েডীয় দ্রবণের বিস্তার মাধ্যম কঠিন হয় এবং বিস্তৃত দশা কঠিন হয়, তাকে বলা হবে কি দেখো কঠিন সল। তাহলে যে কলোয়েডীয় দ্রবণের বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা উভয়ই কঠিন হয়, তাকে বলা হয় কঠিন সল। এভাবে অনেকগুলো আছে, তোমরা দেখতে পারো যে ছকের মাধ্যমে আছে তোমাদের বইয়ে, আমার এই বইটাতে আছে, দেখবা। তাহলে যেমন প্রথমটা বললাম কঠিন তরল, সেটা কঠিন সল বলা হয়। তারপরে আরো আছে দেখো যে কঠিন, তারপরে তরল, কঠিন তরল, সেটার নাম হলো সল। হ্যাঁ, এগুলো দেখতে হবে। তারপরে যখন বিস্তৃত দশা কঠিন হয় এবং বিস্তার মাধ্যম গ্যাস হয়, সেটাকে বলা হয় কি দেখো কঠিন এরোসল। তাহলে এগুলো পরীক্ষায় আসতে পারে যে কঠিন এরোসল কাকে বলে। তোমাদের লিখতে হবে কঠিন, যে কলোয়েডীয় দ্রবণের বিস্তৃত দশা কঠিন হয় এবং বিস্তার মাধ্যম গ্যাসীয় হয়, তাকে কঠিন এরোসল বলা হয়। তারপরে আসে দেখবা তরল এরোসল, যে কলোয়েডীয় দ্রবণের বিস্তৃত দশা তরল এবং বিস্তার মাধ্যম গ্যাস হয়, তাকে বলা হয় তরল এরোসল। তারপরে আছে দেখবা বিস্তৃত দশা তরল, বিস্তার মাধ্যম তরল, সেটাকে ইমালসন বলা হয়। এটা আবার আমরা ডিটেলসে জানবো ইমলশনটা। তারপরে আছে তরল এবং কঠিন, সেটাকে জেল বলা হয়। তাহলে জেলের উদাহরণ সবগুলো একটা করে মনে রাখবা। তাহলে এখানে দেখো যে বিভিন্ন প্রকারের দ্রবণ সম্পর্কে আমরা জানলাম, সেগুলো কলোয়েডীয় দ্রবণের ভাগ হিসেবে আমরা পড়লাম। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা প্রত্যেকটা একটা করে উদাহরণ সমেত মুখস্থ করে রাখবা। এবার আমি বলছি দেখো যে ইমালসন যেটা বললাম সেটা এবার আমরা ডিটেলসে জানবো, যে ইমালসনটা কি হয় সেটা এবার জানতে হবে। ঠিক আছে, ইমালসন দেখো মানে
যখন আমরা দুটো তরলকে একসঙ্গে মেশাবো, ঠিক আছে, মানে একটা তরল থাকবে, তার উপরে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আর একটা কোনো তরল মিশে থাকবে, তাহলে এইভাবে যখন কোনো কোলয়েড গঠন হবে সেটাকে ইমালশন বলা হবে। তাহলে যে কোলয়েডীয় দ্রবণে কোনো একটি তরলের উপরে ক্ষুদ্র ক্ষুদ্র অন্য একটি কণা, দ্রবণের কণা মিশে থাকে, তাকে ইমালশন বলা হয়। আচ্ছা আমি লিখিয়ে দিচ্ছি কাকে বলে, লিখো যে কোলয়েডীয় দ্রবণে, যে কোলয়েডীয় দ্রবণে একটি তরলের একটি তরলের ওপর ক্ষুদ্র ক্ষুদ্র অন্য তরলের কণা দ্রবীভূত থাকে তাকে ইমালশন বলে। ঠিক আছে, এটা ইমালশন হয়ে গেল বললাম যখন একটা তরলের মধ্যে অন্য একটা তরলকে আমরা মিক্স করব, যেটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা রূপে থাকবে, যেমন দুধ এটা হতে পারে, তারপরে মাখন এটা হতে পারে, আরও বিভিন্ন প্রকারের হয়। ঠিক আছে, তাহলে এগুলো ইমালশনের উদাহরণ, তোমরা একটা করে মনে রাখবা। এবার বলছি দেখো, একটা ইমালশনের মধ্যে যখন আমরা শ্রেণী বিভাগ করব তখন সেটা দুই ভাগে ভাগ করা যাবে। তাহলে ইমালশনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় দেখো জলে তেল জাতীয় ইমালশন, আর একটাকে বলা হয় তেলে জল জাতীয় ইমালশন। তাহলে এখানে আমরা বলছি ইমালশনটা আবার দুই প্রকার হয়। একটাকে বলা হয় দেখো যেটা লিখলাম যে জলে তেল জাতীয় ইমালশন, আর একটা তেলে জল জাতীয় ইমালশন। তাহলে এগুলোর মানে কি দেখো, প্রথমে আমি বলছি যে এটা জলে তেল জাতীয় ইমালশন কাকে বলে। তাহলে যে ইমালশনের বিস্তার মাধ্যম জল হয় এবং বিস্তৃত দশা তেল হয়। কি বললাম, যে ইমালশনের বিস্তার মাধ্যম তরল, মানে বিস্তার মাধ্যম তো তরল হবে, আর যেটার মধ্যে কি বিস্তৃত দশাটা জল হিসেবে মিশে থাকবে। জল মানে আচ্ছা, বিস্তার মাধ্যমটা জল হবে এবং বিস্তৃত দশাটা অন্য একটা তেল হবে, তাহলে সেটাকে বলা হবে তার কি দেখো জলে তেল জাতীয় ইমালশন। যেমন এটা দেখো, তোমরা যদি দুধ লক্ষ্য করো তাহলে সেটার মধ্যে দেখো জল থাকে কিন্তু তার উপরে একটু একটু তেল তেল মনে হয়, তাহলে সেটা একটা কি হবে, জলে তেল জাতীয় ইমালশনের উদাহরণ। তারপরে আছে দেখো যে তেলে জল জাতীয় ইমালশন, তার উদাহরণ কি হবে, তাহলে তেলে জল জাতীয় মানে যে ইমালশনের বিস্তার মাধ্যম তেল হয় এবং বিস্তৃত দশা জল হয়, তাকে বলা হয় তেলে জল জাতীয় ইমালশন। তাহলে এই উদাহরণগুলো মনে রাখবা, কাকে বলে তোমরা লিখে নিতে পারো। যেমন আছে মাখন, তাহলে সেই মাখনটা যখন থাকবে তখন দেখবা সেটা তেলের উপরে একটু একটু জলের মতো ফিল হয়, তাহলে সেই জন্য সেটাকে তেলে জল জাতীয় ইমালশন বলা হয়। তাহলে একটা ইমালশনের মধ্যে আমরা বললাম যে দুই প্রকার ভাগ করা যায় সেটাকে, তারপরে উদাহরণগুলো আর কাকে বলে সেটা তোমরা ভালোভাবে মনে রাখবা। এবার আমি দেখো একটা ইমালশনের গাঢ়ত্ব বা একটা ইমালশনের মধ্যে স্থায়িত্ব বজায় রাখার জন্য কি করা হয় সেটা বইয়ের মধ্যে আছে বলছি। তাহলে দেখো ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য, মানে দেখো দুটো তরল আছে, তাহলে সেই দুটো তরলকে একসঙ্গে যখন মেশানো হবে সহজে সেগুলো মিশবে না, এবং মেশার পরে আবার সেগুলো আলাদা হওয়ার চেষ্টা করে, মানে সেগুলো স্থায়িত্ব থাকে না। তার জন্য সেটার মধ্যে স্থায়িত্ব বজায় রাখতে, মানে সেটাকে স্টেবল করতে একটা নতুন কোনো কিছু মেশানো হয়, সেটাকে বলা হয় দেখো ইমালশন কারক। তাহলে এবার ওটাই আমি বলছি যে ইমালশন কারক কাকে বলে। বোঝা গেল, একটা দ্রবণ আছে ইমালশনের ক্ষেত্রে, তাহলে সেটা যদি এমনি নর্মাল অবস্থায় থাকে, দেখো সেটা বায়ুর সঙ্গে এবং অনেক কিছুর সঙ্গে বিক্রিয়া করার কারণে সেটা ধীরে ধীরে মানে আলাদা হয়ে যাবে। দুটো তরল ছিল, সেই দুটো তরল আলাদা হয়ে যাবে, তাহলে সেই দুটোর স্থায়িত্ব বজায় রাখার জন্য, সমানভাবে মিশে রাখার জন্য সেটাকে আমাদের কি ব্যবহার করতে হবে, ইমালশন কারকটা ব্যবহার করতে হবে। তাহলে ইমালশন কারক কি, কোনো দ্রবণের ইমালশনের ক্ষেত্রে ইমালশন দ্রবণের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য যে সকল পদার্থ মেশানো হয় সেটা হবে ইমালশন। আচ্ছা এবার ইমালশন কারক যে আছে দেখো, যেমন একটা আছে জিলেটিন, তাহলে জিলেটিন যখন একটা কোনো কিছুর মধ্যে দেওয়া হয় সেটার মধ্যে ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি পায়। আচ্ছা লিখো ইমালশন কারক কাকে বলে, লিখো যে সকল পদার্থ দুটি অমিশ্রণীয় তরলকে দ্রবীভূত রেখে ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি করে
তাকে ইমালশন কারক বলে। ইমালশন কারক বলে, তাকে ইমালশন কারক বলে। যেমন বললাম দেখো জিলেটিন, তাহলে এই যে জিলেটিন আছে সেটা একটা ইমালশন কারক ব্যবহার রূপে করা হয় ব্যবহার। এবার আছে ইমালশন কারকের ব্যবহার, মানে ইমালশন কারক কি কি কাজে ব্যবহার করা যায় সেগুলো। তো তোমাদের বইয়ে এগুলো আছে, তোমরা ভালোভাবে পড়বা, আমি দেখো বোঝার মতো বুঝিয়ে দিচ্ছি। তাহলে ইমালশন কারকটা যেমন প্রথম ক্ষেত্রে দেখো বিভিন্ন জীবাণুনাশক রূপে ব্যবহার করা হয়, মানে এটা কোনো একটা জীবাণুকে ধ্বংস করতে কাজে লাগে। ইমালশন কারকটা জীবাণুনাশক রূপে ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, তাহলে প্রথমে এটার আছে জীবাণুনাশক রূপে ব্যবহার, জীবাণুনাশক রূপে এটা কি বললাম দেখো ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এটা একটা প্রথম কাজ। তারপরে এটা দেখো ওষুধ প্রস্তুতিতেও ব্যবহার করা হয়, মানে এটা যখন কোনো একটা ওষুধ তৈরি করা হয় তখন বিভিন্ন ইমালশন কারকটা ব্যবহার করা যায়। তাহলে এটা ওষুধ তৈরিতেও ব্যবহার হতে পারে। তারপরে আর কি হতে পারে দেখো, এই যে ইমালশন কারক আছে সেটা জামা কাপড় পরিষ্কারের ক্ষেত্রে দেখো, যেমন সাবান, ডিটারজেন্ট, জামা কাপড় পরিষ্কার, তাহলে জামা কাপড় পরিষ্কার করতেও এই ইমালশন কারকগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে দেখো বললাম ইমালশন কারকটা কি হয়, তার যে উদাহরণ, তার ব্যবহার এবং যে ব্যবহারগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইমালশন কারকের প্রত্যেকটা জিনিস বলা হলো। তো এবার তোমরা ভিডিওটি লাইক করে দাও, কারণ আমি দেখো সবকিছু পড়াচ্ছি, তোমাদের অনেকটা হেল্প হবে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এবার কথা হচ্ছে দেখো এখানে যে দ্রবণটা আছে তারপরে এবার এগুলোর পরে তোমাদের কয়েকটা বিষয় লেখা আছে, সেগুলো আমি পরে বলবো, মানে এটা একটা টপিক আছে সেটা পড়াবো, তারপরে এর পরে ভিডিওতে আশা করছি হবে, কারণ সেটা আমাদের দ্রবণের পার্টটা আমি শেষ করে দিতে চাই তার জন্য। এবার এখানে আমরা দেখো যে দ্রবণের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, যেমন আমরা কোলওয়েট দ্রবণ, তারপরে আবার বলেছিলাম প্রলম্বন, তারপরে ছিল প্রকৃত দ্রবণ। তাহলে এটাকে দেখো সেটা আমরা ভাগ করেছিলাম এমনি যে পরিমাণে কণা ছিল সেই কণার ব্যাসের অনুসারে। হ্যাঁ, এবার এক্ষেত্রে আমরা যেটা ভাগ করব সেটাকে বলা হবে তার দ্রবণের মধ্যে কতটা পরিমাণে দ্রাব আছে তার অনুসারে। তাহলে এই অনুসারে আমরা দেখো যে দ্রবণটা আছে সেটাকে আবার 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ, তারপরে একটা বলা হবে অসম্পৃক্ত, তোমাদের বইয়ে দেখো এটা হেডিং দেওয়া আছে সম্পৃক্ত, অসম্পৃক্ত, আর একটা আছে অতিপৃক্ত। তাহলে এই 3 প্রকারের দেখো আমরা দ্রবণ সম্পর্কে এবার জানবো। তাহলে এই দ্রবণগুলো প্রথমে যদি সম্পৃক্ত দ্রবণটা বলা যায়, দেখো সম্পৃক্ত মানে যখন আমরা একটা দ্রবণের মধ্যে সম্পূর্ণ পরিমাণে দ্রাব মিক্স করব। ঠিক আছে, তাহলে একটা দ্রবণ আছে, সেই দ্রবণের মধ্যে যদি সর্বাধিক পরিমাণে বা সম্পূর্ণরূপে দ্রাবযুক্ত থাকে, মানে ম্যাক্সিমাম যদি দ্রাবযুক্ত থাকে, একটা দ্রবণ আছে সেটার মধ্যে যদি সবচেয়ে বেশি দ্রাবযুক্ত থাকে, যেমন ধরো 100 গ্রাম জল আছে, এবার 100 গ্রামের জলের মধ্যে ধরো আমরা 100 গ্রাম চিনি দিয়ে দিলাম, তাহলে এটা কি সর্বাধিক পরিমাণ দিয়ে দিলাম। তাহলে যখন এইভাবে সর্বাধিক পরিমাণে আমরা কোনো একটা দ্রাব যুক্ত করব সেটাকে তার বলা হবে দেখো সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, তাহলে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে তোমরা লিখো, নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রাবকে সর্বাধিক পরিমাণ দ্রাব যুক্ত থাকলে সেই দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে। ঠিক আছে, তাহলে বললাম দেখো যদি নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রাবকে সর্বাধিক পরিমাণে দ্রাবযুক্ত থাকে তাহলে সেই দ্রবণটা হবে সম্পৃক্ত দ্রবণ। এবার সম্পৃক্ত দ্রবণের পরে যেটা হবে অসম্পৃক্ত দ্রবণ। তাহলে অসম্পৃক্ত দ্রবণ কাকে বলা হয়, দেখো যদি কোনো দ্রবণের মধ্যে সর্বাধিক পরিমাণে দ্রাবযুক্ত না থাকে, ঠিক আছে, তাহলে দ্রবণের মধ্যে সর্বাধিক পরিমাণে দ্রাবযুক্ত যদি না থাকে তাহলে সেই যে পরিমাণ তার মানে একটু কম থাকবে। যেমন ধরো আমি 100 গ্রাম জল আছে, সেই 100 গ্রাম জলের মধ্যে 50 গ্রাম চিনি দিলাম, তার মানে একটু কমিয়ে দিলাম। তাহলে যদি সর্বাধিক পরিমাণে যদি দ্রাবটা যুক্ত না থাকে সেটাকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ। তাহলে কাকে বলে অসম্পৃক্ত দ্রবণ, তোমরা লিখো নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রাবকে সম্পৃক্ত দ্রবণের তুলনায় কম দ্রাব দ্রবীভূত থাকলে তাকে অসম্পৃক্ত
দ্রবণ বলে। এটা হয়ে গেল অসম্পৃক্ত দ্রবণ, মানে সম্পৃক্ত দ্রবণে যতটা পরিমাণে থাকে তার তুলনায় যদি কম পরিমাণে থাকতে পারে তাহলে সেই দ্রবণের যে ভাগ সেটাকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ। এবার আমরা বলবো অতিপৃক্ত দ্রবণ। হ্যাঁ, তাহলে অতিপৃক্ত মানে দেখো তার নামেই লেখা আছে অতিপৃক্ত মানে ধরো আমরা সবচেয়ে বেশি পরিমাণে দ্রাব দিয়ে দিলাম, হ্যাঁ, কিন্তু তারপরেও আমরা একটা কোনো শর্তে মানে সেটাকে একটা বিশেষ শর্তে তাতে যদি আরো বেশি দ্রাব যুক্ত করতে পারি, মানে ধরো সেটার আমরা উষ্ণতাটাকে বৃদ্ধি করে দিলাম, তাহলে উষ্ণতা বাড়লে আয়তনটাও বাড়বে, এবার তার জন্য তাতে আমরা আরো বেশি দ্রাব যুক্ত করতে পারবো। তাহলে যখন এভাবে আরো বেশি দ্রাব যুক্ত করা যাবে তাহলে সেই যে দ্রবণটা তৈরি হবে সেটাকে বলা হবে অতিপৃক্ত দ্রবণ। তাহলে কোনো দ্রবণের মধ্যে যদি সর্বাধিক পরিমাণে দ্রাব থাকে কিন্তু তারপরে যদি আমরা আরো উষ্ণতা কমিয়ে বা বাড়িয়ে সেটাকে আরো বেশি আমরা দ্রাবযুক্ত করতে পারি তাহলে সেই যে দ্রবণটা উৎপন্ন হবে সেটাকে বলা হবে তার অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ খুব ইম্পর্টেন্ট, তোমরা এবার ভালোভাবে লিখো যে অতিপৃক্ত দ্রবণটা কি হয়। লিখো অতিপৃক্ত দ্রবণ, লিখো কোনো সম্পৃক্ত দ্রবণে, কোনো সম্পৃক্ত দ্রবণে কোনো বিশেষ শর্তে, কোনো বিশেষ শর্তে আরো বেশি দ্রাব যুক্ত করলে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে অতিপৃক্ত দ্রবণ বলে, তাকে অতিপৃক্ত দ্রবণ বলা হয়। এবার আমরা জানবো, দেখো যে আমরা কিভাবে জানতে পারবো যে একটা দ্রবণ সম্পৃক্ত হয়ে আছে, সেটা মানে একটা দ্রবণ আমরা কিভাবে বুঝবো যে সেটা সম্পৃক্ত দ্রবণ নাকি সেটা নয়। তাহলে আমরা ধরো একটা দ্রবণের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে দ্রাব মিক্স করে দিলাম, তাহলে যদি সবচেয়ে বেশি দ্রাব মিশে থাকে তাহলে সেখানে আর নতুন দ্রাব মিশবে না, মানে আর নতুন দ্রাব মেশাতে পারবো না, তাহলে তার মানে সেই দ্রবণটা সম্পৃক্ত দ্রাবণ। যেমন ধরো আমরা জলের মধ্যে চিনি দিয়ে দিলাম, তাহলে ধরো সর্বাধিক পরিমাণে দিলাম, তাহলে আর যদি আমরা নতুন দিই তাহলে মিশবে সেটা না, আর মিশবে না, তার জন্য সেটা পাত্রের নিচে জমা হবে। তাহলে যখন সেটা পাত্রের নিচে জমা হয়ে যাবে আর কোনো মিশবে না তখন আমরা বুঝতে পারবো যে সেই দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ। আশা করছি বোঝা গেল, না বোঝা গেলে আরেকটু ব্যাকে গিয়ে আবার শোনো, তোমরা ভালোভাবে বুঝে যাবো। আবার বলছি, যখন আমরা বুঝতে পারবো যে আর দ্রাবগুলো মিশছে না, মানে যখন আর মিশবে না তখন সেটা আমরা বুঝে যাব যে সেটা হবে একটা কি, দেখো সম্পৃক্ত দ্রবণ। এবার আমরা লাস্ট টপিক এবার জানবো যে যখন কোনো একটা সম্পৃক্ত দ্রবণকে কিভাবে অসম্পৃক্ত করা যায় এবং একটা অসম্পৃক্ত দ্রবণকে কিভাবে সম্পৃক্ত করা যায়। তাহলে প্রথমে যেটা জানবো, দেখো সম্পৃক্ত দ্রবণ থেকে আমরা কিভাবে অসম্পৃক্ত দ্রবণটা তৈরি করতে পারি সেটা সম্পর্কে। তাহলে সম্পৃক্ত দ্রবণ মানে কি বললাম, দেখো যেটাতে সর্বাধিক পরিমাণে দ্রাব মিশে থাকবে, তাহলে সেই দ্রাবের পরিমাণটা কমানোর জন্য কি করতে হবে, ধরো একটা শরবত আছে কোনো কিছু, তাহলে সেটার মধ্যে ধরো বেশি মিষ্টি হয়ে গেছে, মানে দ্রাবের পরিমাণটা বেশি হয়ে গেছে, তাহলে আমাদের কি করতে হবে, সেখানে জল দিতে হবে, তাহলে দ্রাবক যুক্ত করতে হবে। তাহলে যখন আমরা কোনো একটা সম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রাবক যুক্ত করব তাহলে সেটা অসম্পৃক্ত হয়ে যায়। তাহলে প্রথম পয়েন্ট দেখো কি করা হয়, দ্রাবক যুক্ত করে, তাহলে দ্রাবক যুক্ত করে আমরা কোনো একটা কি দেখো সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারি, এটা একটা পয়েন্ট ভালোভাবে মনে রাখো। তারপরে 2 নম্বর পয়েন্ট আমরা কি করতে পারবো, দেখো যখন একটা দ্রবণের মধ্যে আমরা ধরো সেটার মধ্যে উষ্ণতাটা আমরা বৃদ্ধি করলাম, তাহলে উষ্ণতা যখন বাড়বে, উষ্ণতা বৃদ্ধি করার কারণে সেটার আয়তনটা বাড়বে। এবার উষ্ণতা বৃদ্ধির কারণে যখন আয়তন বাড়বে, এবার আয়তন বৃদ্ধি হওয়ার জন্য সেটার মধ্যে দেখো আয়তন বাড়লে ঘনত্বটা কমে, আমরা জানি আয়তন বাড়লে ঘনত্ব কমে। এবার আয়তন বাড়লে ঘনত্ব কমার কারণে সেটার মধ্যে দ্রবণের যে পরিমাণটা দ্রাব যেটা আছে সেটা কমে যাবে, তার জন্য সেটা দেখো কি হয়ে যাবে, সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হয়ে যাবে। তাহলে 2 নম্বর কি করতে পারি আমরা, উষ্ণতা বৃদ্ধি করে, তাহলে উষ্ণতা বৃদ্ধি করেও সেই আমরা একটা দ্রবণকে সম্পৃক্ত থেকে অসম্পৃক্ততে প্রকাশ করতে পারি, কারণ উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে এবং আয়তন বাড়লে ঘনত্বটা কমে, দ্রবণের ঘনত্বটা কমে যাবে তার জন্য। ঠিক আছে, তারপরে আমরা জানবো এবার দেখো এটার উল্টো, মানে যখন আমরা অসম্পৃক্ত থেকে দেখো অসম্পৃক্ত থেকে আমরা এবার কিসে যাব, সম্পৃক্ত দ্রবণ কিভাবে তৈরি করতে পারবো সেটা আমরা জানবো। এখানে 3টে উপায় আছে, দেখো আমি পরপর বলছি। তাহলে অসম্পৃক্ত মানে যেখানে কম পরিমাণে দ্রাব আছে, এটা ভাবো যে জল ধরো আছে সেটাতে কম চিনি হয়ে গেছে, মানে মিষ্টি হয়নি, তাহলে কিভাবে মিষ্টি করব, সেখানে বেশি পরিমাণে চিনি দিতে হবে। তাহলে যখন আমরা এখানে দ্রাব যুক্ত করব, তাহলে দ্রাব যদি যুক্ত করা হয় তাহলে অসম্পৃক্ত দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে প্রথম পয়েন্ট দেখো
দ্রাব যুক্ত করে, তাহলে দ্রাব যুক্ত করলে আমরা কি পেয়ে যাব, সম্পৃক্ত দ্রবণটা অসম্পৃক্ত দ্রবণটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে যাবে। তারপরে কি করতে পারি, দেখো আমরা উষ্ণতাটাকে হ্রাস করতে পারি, যেমন ওখানে উষ্ণতা বৃদ্ধি করেছিলাম দিয়ে সম্পৃক্তটা অসম্পৃক্ত হয়েছিল, এখানে উষ্ণতা আমরা হ্রাস করব। তাহলে যখন উষ্ণতা কমে যাবে, উষ্ণতা কমলে আয়তনটা কমে এবং আয়তন কমলে ঘনত্বটা বাড়ে। তার জন্য দেখো যখন আমরা উষ্ণতা কমিয়ে দিব তখন সেটা জলের পরিমাণটা কমে যাবে, তার জন্য সেখানে দ্রাবের পরিমাণটা বাড়বে। ঠিক আছে, তাহলে এবার দেখো দ্রাব বাড়লে সেটাতে কি হয়ে যায়, অসম্পৃক্ত দ্রবণটা সম্পৃক্ত হয়ে যায়। তাহলে 2 নম্বর কি করতে পারি আমরা, উষ্ণতা হ্রাস করে, উষ্ণতা হ্রাস করে, এটা একটা পয়েন্ট। 3 নম্বর আরও একটা পয়েন্ট আছে লাস্ট, দেখো যখন আমরা সেটার মধ্যে ধরো উষ্ণতা থেকে অনেকটা বৃদ্ধি করে দিলাম, মানে যেমন জলটাকে 100°C গরম করলে সেটা বাষ্প হয়ে যায়, তাহলে সেটাকে বাষ্প করে দিলে আমরা যে পরিমাণে জলটা আছে সেটাকে যদি বাষ্প করে দিই, তাহলে সেটার মধ্যে দেখো জলটা বাষ্প হয়ে গেল, তাহলে দ্রাবটা বেশি হয়ে যাবে। জলটা যদি বেশি মানে উড়ে যায় তাহলে কি দ্রাবের পরিমাণটা কি হবে, কমে যাবে, বেড়ে যাবে। তার জন্য দ্রাবের পরিমাণ বাড়লে দ্রবণটা দেখো কি হয়ে যাবে, অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে 3 নম্বর পয়েন্ট দেখো, দ্রাবক বাষ্পীভবন করে, দ্রাবকটা বাষ্পীভবন করে যখন আমরা উড়িয়ে দিব তখন সেটাতে হয়ে যাবে। একটা প্রশ্নের উত্তর কমেন্ট করো যদি পারো তোমরা কমেন্টে, একটি ইমালশনের উদাহরণ দাও, এই কোশ্চেনের উত্তর তোমরা বলো। চ্যাপ্টার এটা দেখো আছে, আমরা সব কিছু পড়াবো, ডিসক্রিপশনে যে প্লেলিস্ট আছে সেখানে সেভ করে নাও, সেখানে সব ভিডিও পেয়ে যাবা, এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এটা কমেন্টের মধ্যে বলো একটি ইমালশনের উদাহরণ দাও।